ডিএম সাহেব ছদ্মবেশে বিবাহবিচ্ছিন্না স্ত্রীর সাথে দেখা করতে পৌঁছলেন। চায়ের দোকানে যা হল তার হৃদয় কাঁপিয়ে দেবে। বিহারের একটি ছোট্ট গ্রামের সকাল সবসময়ের মতোই ধীরে ধীরে জেগে উঠছিল। কাঁচা রাস্তাগুলোতে রাতের আর্দ্রতা তখনও থমকেছিল। ক্ষেতগুলোর উপরে হালকা কুয়াশা ভাসছিল এবং দূরে কোথাও মন্দিরের ঘণ্টার আওয়াজ সেই নীরবতাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। এই গ্রামটি ছোট হলেও এখানকার মানুষের স্বপ্ন অনেক বড় ছিল, আর সেই স্বপ্নগুলোর মাঝেই একটি মেয়ে ছিল, সলোনী। সলোনী নামটা যতটা সাধারণ ছিল তার গল্পটা ততটাই অসাধারণ ছিল। বয়স প্রায় ২৫ বছর, চেহারায় সারল্য, চোখে দায়িত্বের বোঝা এবং মনে নিজের পরিবারের জন্য অটুট সমর্পণ। সে গ্রামের সেই গোনাগুতি কয়েকজন মেয়েদের মধ্যে একজন ছিল যে শহরে গিয়ে পড়াশোনা করেছিল এবং এখন কাছের একটি শহরের একটি ব্যাংকে চাকরি করত। ভোর ৪টায় ওঠা, ঘরের কাজ সামলানো, বাবাকে ওষুধ দেওয়া এবং তারপর বাস ধরে চাকরিতে যাওয়া, এটাই ছিল তার প্রতিদিনের জীবন। তার বাবা রামস্বরূপজি অনেক বছর ধরে অসুস্থ ছিলেন। একসময় খেতে হাড়ভাঙা খাটুনি করা শক্ত সমর্থ মানুষটি এখন খাটিয়ায় সীমাবদ্ধ হয়ে পড়েছিলেন। মায়ের ছায়া আগেই মাথা থেকে সরে গিয়েছিল, তাই ঘরের প্রতিটি দায়িত্ব এখন সলোনীর কাঁধে ছিল। কিন্তু সে কখনো অভিযোগ করেনি, হয়তো এই কারণে যে সে জীবন থেকে আশা করা অনেক আগেই ছেড়ে দিয়েছিল এবং এখন কেবল দায়িত্ব পালন করা শিখে নিয়েছিল। সেই গ্রামেরই অন্য প্রান্তে আরও একটি গল্প জন্ম নিচ্ছিল, অদ্বৈতের গল্প। অদ্বৈত একটি সাধারণ পরিবারের ছেলে, যার চোখে একটাই স্বপ্ন ছিল, বড় কিছু হওয়ার। এতটাই বড় যে তার পরিচয় তার নামের আগেই আসে। তার বাবা একজন ছোট দোকানদার ছিলেন এবং মা ঘর সামলাতেন। ঘরের অবস্থা ভালো ছিল না, কিন্তু অদ্বৈতের সাহস অনেক বড় ছিল। সে দিনরাত বইয়ে ডুবে থাকত, ইউপিএসসির প্রস্তুতি নিত এবং প্রতিবার নিজের কাছে একটাই প্রতিজ্ঞা করত, একদিন আমি এই গ্রামের পরিচয় বদলে দেব। গ্রামের মানুষ প্রায়ই তাকে নিয়ে মজা করত, আরে এ নাকি কালেক্টর হবে। কিন্তু অদ্বৈত প্রতিটি কটূক্তি চুপচাপ সহ্য করে নিত, কারণ সে জানত যে স্বপ্ন কথা বলে না, পূর্ণ হয়ে জবাব দেয়। সময় তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছিল এবং একদিন এমন এলো যখন এই দুটি আলাদা রাস্তাকে একই মোড়ে এসে মিলতে হলো। সলোনীর বাবার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল। গ্রামের ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিলেন যে এখন ওনার বেশি যত্ন এবং ভরসার প্রয়োজন। এমন অবস্থায় গ্রামের এক বয়স্ক মানুষ সলোনীর জন্য একটি বিয়ের প্রস্তাব দিলেন, অদ্বৈতের। প্রথমে সলোনী এই কথাটা এড়িয়ে গেল। তার মনে হলো বিয়ে তার জন্য নয়, কারণ সে অন্য কারো দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতিতে ছিল না, যখন সে নিজেই নিজের বাবার দায়িত্ব পালন করছিল। কিন্তু যখন সে অদ্বৈতের সম্পর্কে শুনল, তার সংগ্রাম, তার স্বপ্ন, তার স্বভাব, তখন তার মনে এক হালকা আশার সঞ্চার হল। ওদিকে অদ্বৈতকে যখন সলোনীর ব্যাপারে বলা হলো, তখন সে কোনো প্রশ্ন ছাড়াই হ্যাঁ বলে দিল। তার জন্য বিয়ে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না। সে এমন একজন সঙ্গী চেয়েছিল যে তার সংগ্রামকে বুঝতে পারে, শুধু তার সফলতার অংশীদার না হয়। প্রথম দেখাটা খুব সাধারণ ছিল, না কোনো বড় সাজসজ্জা, না কোনো কৃত্রিমতা। সলোনী একটি হালকা সুতির শাড়ি পরেছিল এবং অদ্বৈত সাধারণ কুর্তা পাজামায় এসেছিল। দুজনেই সামনাসামনি বসল। কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে রইল, যেন দুজনেই নিজেদের প্রশ্নের উত্তর খুঁজছিল। তারপর অদ্বৈত ধীরে ধীরে বলল, আমি জানি না যে আমি কবে সফল হব, কিন্তু এটুকু অবশ্যই জানি যে আমি চেষ্টা করা কখনো ছাড়ব না। সলোনী তার চোখের দিকে তাকাল। সেখানে কোনো ছলনা ছিল না, শুধু সত্যতা ছিল। সে হালকা হাসির সাথে উত্তর দিল, আর আমি জানি না যে আমি কতটা ভালো স্ত্রী হতে পারব, কিন্তু এটুকু অবশ্যই জানি যে আমি কখনো সঙ্গ ছাড়ব না। হয়তো ওটাই সেই মুহূর্ত ছিল যখন দুজন অচেনা মানুষ একে অপরের আপন হয়ে গেল। বিয়ে খুব সাধারণভাবে হলো, না ব্যান্ড বাজনা, না বড় বরযাত্রী, শুধু কিছু আত্মীয় স্বজন, গ্রামের মানুষ আর একরাশ দোয়া। সলোনী নিজের বাবার ঘর ছাড়ার সময় একবার পেছন ফিরে তাকাল। তার চোখে জল ছিল, কিন্তু মনে এক অদ্ভুত বিশ্বাসও ছিল যে সে এক নতুন দায়িত্বের দিকে এগিয়ে যাচ্ছে। বিয়ের পরের জীবন সহজ ছিল না। অদ্বৈত নিজের পড়াশোনায় ডুবে থাকত এবং সলোনী ঘরের পাশাপাশি চাকরিও সামলাত। অনেক সময় এমন হতো যে ঘরে রেশন কম পড়ে যেত, বিদ্যুতের বিল জমা দেওয়ার জন্য টাকা থাকত না। কিন্তু সলোনী কখনো অদ্বৈতকে বুঝতে দেয়নি যে পরিস্থিতি কতটা কঠিন। সে প্রতি মাসে তার বেতনের একটা বড় অংশ অদ্বৈতের বই আর কোচিংয়ের পেছনে খরচ করে দিত এবং নিজের জন্য কিছুই বাঁচাত না। অদ্বৈত যখন রাতে ক্লান্ত হয়ে বই বন্ধ করত, তখন সলোনী চুপচাপ তার পাশে বসে যেত এবং বলত, তুমি শুধু পড়তে থাকো,
বাকি সব আমি সামলে নেব। আর সত্যি সে সব সামলে নিত। ধীরে ধীরে সময় কাটতে লাগল, সংগ্রাম বাড়তে লাগল, কিন্তু তাদের মাঝের বিশ্বাসটাও ততটাই মজবুত হতে লাগল। এই সম্পর্ক শুধু স্বামী স্ত্রী ছিল না, এটা ছিল দুটো স্বপ্নের মেলবন্ধন। একটি স্বপ্ন যা দেখা হয়েছিল, এবং দ্বিতীয়টি যা তাকে পূরণ করার জন্য প্রতিদিন বাঁচা হচ্ছিল। এক রাতে অদ্বৈত পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ল এবং বই বন্ধ করে ছাদের দিকে তাকাতে লাগল। সে ধীরে ধীরে বলল, যদি আমি সফল না হই তাহলে? এই প্রশ্নটা সে প্রথমবার করেছিল। হয়তো সে ভয় পেয়ে গিয়েছিল। সলোনি এক মুহূর্তেও নষ্ট না করে তার হাত ধরল এবং বলল, তাহলে আমরা আবার চেষ্টা করব, কারণ হার তখনই হয় যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। সেই রাতে অদ্বৈত প্রথমবার অনুভব করল যে তার স্বপ্নগুলো এখন আর শুধু তার নেই, এখন সেগুলো সলোনিরও। এবং হয়তো এটাই কারণ ছিল যে সে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগল। সময়ের সাথে তাদের জীবনে সমস্যা কমেনি, কিন্তু তাদের মনোবল অবশ্যই বেড়ে গিয়েছিল। গ্রামের লোক এখনও কথা শোনাত, কটূক্তি করত, কিন্তু এখন সেই কটূক্তিগুলোর কোনো প্রভাব পড়ত না, কারণ এখন অদ্বৈত একা ছিল না, তার সাথে সলোনি ছিল। আর এটাই এই গল্পের প্রথম সত্য ছিল। এই বিয়ে শুধু একটি সম্পর্ক ছিল না, এটি ছিল স্বপ্নের এক অংশীদারি, যেখানে একজনের স্বপ্ন অন্যজনের দায়িত্ব হয়ে উঠেছিল। সকালের সেই একই গ্রাম, সেই কাঁচা রাস্তা, সেই ক্ষেত, সেই বাতাস। কিন্তু এখন সবকিছু একটু অন্যরকম লাগতে শুরু করেছিল। তফাৎ শুধু এটুকুই ছিল যে এখন সেই গ্রামের একটি ছেলে তার স্বপ্নের উড়ান ভরার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অদ্বৈতের রাতগুলো এখন আরও দীর্ঘ হয়ে গিয়েছিল এবং দিন ছোট। বইগুলো এখন আর শুধু কাগজ ছিল না, সেগুলো তার ভাগ্য লেখার কালি হয়ে উঠেছিল। সলোনি এখনও প্রতিদিন সকালে একইভাবে উঠত, উনুন জ্বালাত, বাবার মতো শ্বশুরের দায়িত্ব পালন করত এবং তারপর ব্যাংকের জন্য বেরিয়ে যেত। কিন্তু এখন তার চোখে একটা নতুন বিশ্বাস ছিল, এবার কিছু বদলাতে চলেছে। সেই দিনটা শেষমেশ এসেই গেল, যার অপেক্ষা শুধু অদ্বৈতের নয়, সলোনিরও ছিল। ইউপিএসসির রেজাল্ট আসতে চলেছিল। অদ্বৈতের হাত কাঁপছিল, বুক দ্রুত ধুকফুক করছিল এবং স্ক্রিনের ওপর আঙুলগুলো যেন থেমে থেমে চলছিল। সলোনি তার পাশে দাঁড়িয়েছিল, কিছু না বলে, শুধু চোখে আশা নিয়ে। যেমনই রোল নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠল, এক মুহূর্তের জন্য সব কিছু থমকে গেল। তারপর অদ্বৈতের চোখে জল ভরে এলো, ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, হয়ে গেছে। সলোনি যেমনই এটা শুনল, তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তটি শুধু একটি রেজাল্টের ছিল না, সেটি ছিল বছরের পর বছর সংগ্রাম, ত্যাগ এবং বিশ্বাসের জয়। সেদিন পুরো গ্রামে যেন উৎসব শুরু হয়ে গেল। সেই মানুষগুলোই যারা একসময় কটূক্তি করত, আজ গর্বের সাথে বলছিল, আমাদের গ্রামের ছেলে কালেক্টর হয়েছে। কিন্তু এই খুশির মাঝে আরও একটি সত্য ছিল, এখন জীবন বদলাতে চলেছিল। ট্রেনিংয়ের জন্য অদ্বৈতকে শহরে যেতে হল। প্রথমবার সে সলোনির থেকে দূরে যাচ্ছিল। স্টেশনে দাঁড়িয়ে যখন ট্রেন চলতে শুরু করল, তখন দুজনের চোখেই একই প্রশ্ন ছিল, দূরত্ব কি আমাদের সম্পর্ককে বদলে দেবে? কিন্তু কেউ কিছু বলল না, কারণ বিশ্বাস এখনও বেঁচে ছিল। ট্রেনিংয়ের দিনগুলো অদ্বৈতের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এলো। বড় বড় অফিসার, জমকালো অফিস, নতুন জগৎ, নতুন চিন্তাভাবনা, এসব কিছু তার জন্য একেবারেই নতুন ছিল। ধীরে ধীরে সে নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করল। তার হাঁটা চলায় আত্মবিশ্বাস এসে গেল, কথায় ওজন এবং চিন্তায় পরিবর্তন। ওদিকে সলোনি এখনও সেই গ্রামেই ছিল, সেই ঘরে যেখানে প্রতিটি জিনিস তাকে অদ্বৈতের কথা মনে করিয়ে দিত। সে রোজ তার সাথে ফোনে কথা বলত, তার ট্রেনিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করত এবং প্রতিবার একই কথা বলত, নিজের খেয়াল রেখো। কিন্তু ফোনের ওপারে থাকা অদ্বৈত এখন আর আগের মতো ছিল না। তার কথাগুলো এখন ছোট হয়ে গিয়েছিল, সময় কমে গিয়েছিল এবং কখনো কখনো তো সে এত ব্যস্ত হয়ে পড়ত যে কল করতেও ভুলে যেত। সলোনি এটা বুঝত, সে জানত যে অদ্বৈত একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে পৌঁছনোর জন্য তাকে অনেক কিছু বদলাতে হবে। কয়েক মাস পর জেলা কালেক্টর হিসেবে অদ্বৈতের প্রথম পোস্টিং এলো। এটা শুনতেই সলোনির আনন্দের সীমা রইল না। সে দৌড়ে মন্দিরে গেল, ভগবানের সামনে মাথা নোয়ালো এবং শুধু একটি কথাই বলল, ধন্যবাদ। যখন অদ্বৈত প্রথমবার তার জেলায় পৌঁছল, তখন তাকে এমনভাবে স্বাগত জানানো হলো যেন কোনো রাজা এসেছেন।
গাড়ির আগে পিছনে পুলিশ, বড় বড় অফিসার লাইনে দাঁড়িয়ে, স্যালুট করতে থাকা মানুষ, এসব দেখে অদ্বৈতের মুখে গর্বের এক হালকা হাসি ফুটে উঠল। সে আয়নায় নিজেকে দেখল এবং হয়তো প্রথমবার সে নিজের ভেতরে এক নতুন অনুভূতি পেল। এখন আমি আর কোনো সাধারণ মানুষ নই। কিছুদিন পর সলনীও তার কাছে চলে এলো। যখন সে সেই বিশাল বাংলোতে পা রাখল, তখন এক মুহূর্তের জন্য সে থমকে গেল। এই জগৎটা তার অভ্যেসের থেকে একেবারে আলাদা ছিল। চারদিকে চাকর বাকর, বড় বড় দেয়াল, চকচকে গাড়ি, কিন্তু এসবের মাঝে এসে কিছুর অভাব বোধ করছিল। সেই সারল্য, সেই আপন ভাব যা তাদের ছোট্ট ঘরে ছিল। শুরুতে সব ঠিক ছিল। অদ্বৈত সলনীর খেয়াল রাখত, তাকে নতুন জায়গায় ঘোরাত এবং তার নতুন জীবনের সাথে পরিচয় করাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। অদ্বৈত এখন আগের চেয়ে বেশি ব্যস্ত থাকতে লাগল। মিটিং, ফাইল, সফর, তার কাছে সময় একদমই থাকত না। সলোনি অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা তার জন্য অপেক্ষা করত, কিন্তু সে গভীর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত এবং বেশি কথা না বলেই ঘুমিয়ে পড়ত। সলোনি কিছু বলতে চাইত, কিন্তু প্রতিবার নিজেকে আটকে নিত। তার মনে হতো যে এসব অদ্বৈতের কাজের অংশ এবং তার বোঝা উচিত। কিন্তু পরিবর্তন শুধু সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অদ্বৈতের আচরণেও ধীরে ধীরে এক অদ্ভুত পার্থক্য আসতে শুরু করেছিল। এখন সে ছোট ছোট কথায় বাধা দিতে শুরু করেছিল। তোমার এমন জামাকাপড় পরা উচিত নয়, তুমি এখন এক কালেক্টরের স্ত্রী, তোমাকে মানুষের সামনে একটা ভাবমূর্তি বজায় রাখতে হবে। সলোনি চুপচাপ তার কথাগুলো শুনে নিত এবং নিজেকে বদলানোর চেষ্টা করত। সে তার সারল্যকে কিছুটা কমিয়ে আনল, কথা বলার ধরন পাল্টে ফেলল, এমনকি নিজের হাসা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে শুরু করল। কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে হারিয়ে ফেলছিল। একদিন অদ্বৈত তাকে বলল, তোমার চাকরি ছেড়ে দেওয়া উচিত, এখন আর এর প্রয়োজন নেই। এটা শুনে সলোনি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ব্যাংকের চাকরি শুধু তার উপার্জন ছিল না, সেটা ছিল তার পরিচয়, তার পরিশ্রমের প্রমাণ। কিন্তু সে কোনো তর্ক না করে শুধু এটুকুই বলল, যদি তোমার মনে হয় যে এটাই ঠিক, তবে আমি ছেড়ে দেব। সেদিন সলোনি তার চাকরি ছেড়ে দিল, কিন্তু হয়তো সে নিজের একটি অংশকেও সেখানেই ছেড়ে দিল। এখন তার পৃথিবী শুধু সেই বিশাল বাংলো পর্যন্ত সীমাবদ্ধ হয়ে পড়েছিল। সারাদিন খালি ঘর, নীরবতা আর অপেক্ষা, এটাই তার জীবন হয়ে দাঁড়িয়েছিল। অদ্বৈতের কাছে সব কিছু ছিল, ক্ষমতা, প্রতিপত্তি, সম্মান, কিন্তু হয়তো সে এটা ভুলে গিয়েছিল যে এসবের মাঝে সে কি হারিয়ে ফেলেছে। এক রাতে অদ্বৈত যখন অফিস থেকে ফিরল, তখন সে দেখল যে সলোনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি ভাবছ? সলোনি হালকা হাসির সাথে উত্তর দিল, শুধু এটাই যে আমরা কত দূরে চলে এসেছি। অদ্বৈত বেশি কিছু না ভেবে বলল, হ্যাঁ, এখন আমাদের জীবন আগের চেয়ে অনেক ভালো। সলোনি তার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, হয়তো, কিন্তু কিছু জিনিস পেছনে ফেলেও এসেছি। অদ্বৈত এই কথাটাকে হালকাভাবে নিল এবং ভেতরে চলে গেল। কিন্তু সলোনি সেখানেই দাঁড়িয়ে রইল, কারণ সে এখন বুঝতে পারছিল যে তাদের মাঝে শুধু দূরত্ব বাড়ছে না, বরং এক নিস্তব্ধ খাদ তৈরি হচ্ছে, যা প্রতিদিন আরও গভীর হয়ে যাচ্ছে। এই দূরত্ব হঠাৎ করে আসেনি, এটি ধীরে ধীরে নিঃশব্দে বেড়েছিল। আর এটাই এই গল্পের সবচেয়ে বিপজ্জনক মোড় ছিল। ভালোবাসা এখনও ছিল, কিন্তু সমতা কোথাও হারিয়ে গিয়েছিল। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আমার আপনাদের কাছে ছোট্ট একটি বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে হাই পয়েন্টও করে দিন। জীবন বাইরে থেকে যতটা উজ্জ্বল দেখাচ্ছিল, ভেতর থেকে ততটাই ফাটলে ভরা ছিল। সেই বড় সরকারি বাংলোর দেওয়ালগুলো এখন আর শুধু ইঁট আর সিমেন্টের ছিল না, সেগুলো নীরবতা, অসম্পূর্ণ প্রশ্ন এবং না বলা ব্যথার সাক্ষী হয়ে উঠেছিল। সলোনি এখনও আগের মতোই ছিল, সংযত, শান্ত এবং নিজের সম্পর্ককে বাঁচানোর সব রকম চেষ্টা করে চলা। কিন্তু অদ্বৈত আর আগের অদ্বৈত ছিল না, তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল, এবং এই পরিবর্তন এত ধীরে ধীরে এসেছিল যে কেউ তার টেরই পায়নি। এটি সন্দেহের গল্প ছিল না, কারণ অদ্বৈতের সলোনির উপর ভরসা ছিল। এটি ছিল নিরাপত্তাহীনতার গল্প, সেই ভয়ের যা তখন জন্ম নেয় যখন মানুষ উঁচুতে পৌঁছেও নিজেকে হারাতে শুরু করে। একদিন দুপুরের দিকে সলোনির পুরনো ব্যাংকের কিছু সহকর্মী তার সাথে দেখা করতে এসেছিল। তারা সেই শহরেই কোনো কাজে এসেছিল এবং ভেবেছিল যে সলোনির সাথে দেখা করে যায়। সলোনির মুখে মাসখানেক পর এক সত্যিকারের হাসি ফুটেছিল।
সে তাদের সাথে বসল, পুরনো কথা বলল, হাসল, যেন কিছুক্ষণের জন্য সে আবার সেই পুরনো সেলোনি হয়ে গেল, যে নিজের পায়ে দাঁড়িয়েছিল, স্বাবলম্বী ছিল এবং নিজের শর্তে জীবন বাঁচত। কিন্তু এই কয়েকটা মুহূর্তই অদ্বৈতের ভেতরে ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল। সন্ধ্যায় যখন অদ্বৈত বাড়ি ফিরল, তখন সে দেখল যে ড্রয়িং রুমে কিছু মানুষ বসে আছে এবং সলোনি তাদের সাথে হাসি মুখে কথা বলছে। এই দৃশ্যটা তার জন্য নতুন ছিল এবং হয়তো অস্বস্তিকর। সে ভেতরে পা রাখল, সবাই দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাল, কিন্তু অদ্বৈতের চেহারায় এক অদ্ভুত কাঠিন্য ছিল। সে আনুষ্ঠানিকতা সারল, কিন্তু তার চোখে একটা প্রশ্ন ছিল, এই লোকগুলো এখানে কি করছে? অতিথিরা চলে যাবার পর সারা ঘরে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। সোলোনি হালকাভাবে বলল, ওরা আমার ব্যাংকের পুরনো বন্ধু ছিল, কাছাকাছি এসেছিল, তাই দেখা করতে চলে এসেছে। অদ্বৈত তার দিকে না তাকিয়েই উত্তর দিল, পরের বার খেয়াল রেখো, এটি কোনো সাধারণ বাড়ি নয়। এটাই প্রথমবার ছিল যখন অদ্বৈত সোলোনিকে এভাবে বাধা দিয়েছিল। সোলোনি চুপ হয়ে গেল। সে কোনো তর্ক করল না, শুধু মাথা নিচু করে নিল। কিন্তু সেই দিনের পর অদ্বৈতের আচরণে আরও একটি পরিবর্তন আসতে শুরু করল। এখন সে ছোট ছোট বিষয়ের ওপরও নজর রাখতে শুরু করেছিল। সোলোনি কার সাথে কথা বলছে, কতক্ষণ কথা বলছে, কে বাড়িতে আসছে, এসব তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। সে সরাসরি সন্দেহ করত না, কিন্তু তার কথায় এক ধরনের নিয়ন্ত্রণের মনোভাব পরিষ্কার ফুটে উঠত। তোমার বাইরে যাওয়ার কি দরকার, তুমি বাড়িতেই থাকো, এটাই ঠিক, এখন এটাই তোমার জগৎ। এই কথাগুলো এখন প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গিয়েছিল। সোলোনি প্রতিবার নিজেকে বোঝাত, হয়তো এটা তার চিন্তা, হয়তো সে আমাকে সুরক্ষিত রাখতে চায়। কিন্তু মনের কোনো এক কোণে সে অনুভব করতে শুরু করেছিল যে এটা চিন্তা নয়, এটি এক অদৃশ্য বাঁধন যা ধীরে ধীরে তাকে আঁকড়ে ধরছে। এক রাতে যখন বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঘরের ভেতরেও একটি ঝড় উঠতে চলেছিল। অদ্বৈত অফিস থেকে ফিরল। তার মেজাজ আগে থেকেই খারাপ ছিল। সে দেখল যে সোলোনি ফোনে কারোর সাথে কথা বলছে এবং হালকা হালকা হাসছে। এই দৃশ্যটা তার ভেতরে লুকিয়ে থাকা নিরাপত্তাহীনতাকে আরও উস্কে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে জোরে আওয়াজ করে জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছ? সোলোনি কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু সে স্বাভাবিক থেকে বলল, এমনি ব্যাংকের একজন পুরনো বন্ধু ছিল। অদ্বৈত ফোনটা কেড়ে নিয়ে দেখল, তারপর রাগে বলল, তুমি কি বুঝতে পারো না, তুমি এখন একজন কালেক্টরের স্ত্রী, তোমার নিজের স্ট্যাটাস অনুযায়ী থাকা উচিত। সোলোনি প্রথমবার একটু কড়া হয়ে বলল, আমার বন্ধুরা আমার স্ট্যাটাসের সাথে নয়, আমার মনের সাথে যুক্ত। এটা শুনতেই অদ্বৈতের রাগ ভেটে পড়ল। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং রাগের মাথায় সে এমন কিছু করে বসল যা সে কখনো কল্পনাও করেনি। সে সোলোনির গায়ে হাত তুলল। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। বৃষ্টির আওয়াজ, ঘড়ির টিকটিক, সব যেন থেমে গিয়েছিল। সোলোনি সেখানেই দাঁড়িয়ে রইল। চোখে জল ছিল, কিন্তু মুখে কথা নেই। সে অদ্বৈতের দিকে তাকাল। সেই দৃষ্টিতে কোনো প্রশ্ন ছিল না, শুধু এক ভেঙে পড়ার ছবি ছিল। এই কি সেই মানুষ যার জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম? অদ্বৈত সাথে সাথে নিজের ভুল বুঝতে পারল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সে কিছু বলতে চেয়েছিল, ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু শব্দগুলো তার গলায় আটকে রইল। সেই রাতে সোলোনি কোনো ঝামেলা করল না, কোনো তর্ক করল না। সে শুধু চুপচাপ নিজের ব্যাগ প্যাক করল এবং সকাল হওয়ার আগেই সে সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল যাকে সে একদিন নিজের স্বপ্ন বলে মনে করেছিল। সে পেছন ফিরে তাকায়নি, কারণ এখন আর দেখার মতো কিছুই বাকি ছিল না। কয়েকদিন পর ব্যাপারটা কোর্ট পর্যন্ত গড়াল। দুজনে সামনাসামনি দাঁড়িয়েছিল, কিন্তু এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। বিচারক যখন ডিভোর্সের রায় শোনালেন, তখন সেখানে কোনো নাটক হল না, কারোর চোখের জল পড়ল না। শুধু এক নিস্তব্ধ সমাপ্তি ঘটল সেই গল্পের, যা একদিন স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল। অদ্বৈত বাইরে থেকে এখনও সেই কালেক্টর ছিল, ক্ষমতাশালী, সম্মানিত, কিন্তু ভেতর থেকে সে ফাঁকা হয়ে গিয়েছিল। আর সোলোনি, সে এখনও শক্ত ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা চিরকালের জন্য ভেঙে গিয়েছিল। এই গল্পটা কোনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙেনি। এতে কোনো খলনায়ক ছিল না। আসল ভিলেন ছিল অদ্বৈতের অহংকার, তার নিরাপত্তাহীনতা, যা ধীরে ধীরে সেই ভালোবাসাকে শেষ করে দিয়েছিল যা একদিন তাদের সবচেয়ে বড় শক্তি ছিল। সময় কখনো থামে না, তা শুধু এগিয়ে যায়। সে কেউ সাথে চলুক বা পেছনে পড়ে থাকুক। অদ্বৈতের জীবনও এখন সেই গতিতেই এগিয়ে যাচ্ছিল। ফাইলের স্তূপ, মিটিংয়ের লম্বা সারি, অফিসারদের সম্মান, মানুষের স্যালিউট, সব কিছু ঠিক তেমনই ছিল যেমনটা সে একদিন স্বপ্ন দেখেছিল। কিন্তু এখন এসবের মাঝে কিছু একটা বদলে গিয়েছিল। আগে যেখানে প্রতিটা সফলতার পেছনে সোলোনির হাসি থাকত, এখন সেখানে শুধু এক অদ্ভুত নীরবতা ছিল। সেই বিশাল বাংলোটা এখন আরও বড় লাগতে শুরু করেছিল, কারণ সেখানে থাকা মানুষটা ভেতর থেকে শূন্য হয়ে গিয়েছিল। অদ্বৈত সারাদিন নিজেকে কাজে ডুবিয়ে রাখত, যাতে সে ভাবার সুযোগই না পায়।
কিন্তু রাত হলেই যখন চারদিকে নীরবতা ছেয়ে যেত তখন তার ভেতরে চাপা পড়া প্রশ্নগুলো জেগে উঠত। সে ব্যালকনিতে দাঁড়িয়ে প্রায়ই সেই আকাশের দিকে তাকাত যেখানে একদিন সে আর সোলোনি একসাথে দাঁড়িয়ে স্বপ্ন দেখত। এখন সেই আকাশটাই যেন তাকে কটূক্তি করছে বলে মনে হতো। তুমি কি পেলে আর কি হারালে? ধীরে ধীরে সে বুঝতে শুরু করেছিল যে ভুল সলোনির ছিল না, ভুল ছিল তার নিজের। সলোনি কখনো তার সম্মান কম করেনি, কখনো তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং প্রতি পদক্ষেপে তার সাথ দিয়েছে। আর সে কি করেছে? সেই মানুষটাকেই সবচেয়ে বেশি আঘাত করেছে যে তার সবচেয়ে কাছের ছিল। কিন্তু মানুষের অহংকার অদ্ভুত হয়, তার সত্যিটা জানার পরও তাকে স্বীকার করতে দেয় না। অদ্বৈত অনেকবার ফোন তুলত, সলোনির নাম্বার দেখত, কিন্তু কল করতে পারত না। তার ইগো প্রতিবার তাকে আটকে দিত। এখন আর কি লাভ? ওদিকে সলোনির পৃথিবী পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন সেই বিশাল বাংলো থেকে অনেক দূরে একটা ছোট শহরের মোড়ে নিজের নতুন জীবন শুরু করেছিল। বাবার শরীর সে চলে আসার কিছু সময় পরেই আরও খারাপ হয়ে গিয়েছিল এবং একদিন তিনি চিরকালের জন্য চোখ বুজেছিলেন। সেদিন সলোনি পুরোপুরি একা হয়ে গিয়েছিল। না কোনো আশ্রয়, না কোনো কাঁধ, শুধু স্মৃতি আর দায়িত্ব। আর্থিক অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে তাকে নিজের পড়াশোনা, নিজের চাকরি সব কিছু পেছনে ফেলে ছোটখাটো কোনো কাজ শুরু করতে হলো। এবং সেখান থেকেই শুরু হলো তার নতুন গল্প। একটি ছোট্ট চায়ের দোকান। সাত সকালে সে নিজেই উনুন জ্বালাত, চা বানাত, খদ্দেরদের হাসি মুখে চা দিত এবং সারা দিন ওই ছোট ভ্যানগাড়ির পাশেই দাঁড়িয়ে থাকত। লোক আসত, চা খেত, কিছু টাকা ফেলে রেখে চলে যেত। কেউ জানত না যে চা দেওয়াই মেয়েটি একসময় ব্যাংকে চাকরি করত এবং একজন কালেক্টরের স্ত্রী ছিল। কিন্তু সলোনির এখন আর এসব কথাই কিচ্ছু আসত যেত না। সে জীবন থেকে আশা করা ছেড়ে দিয়েছিল, কিন্তু বাঁচা ছাড়েনি। সে এখনও মজবুত ছিল, কিন্তু ভেতর থেকে কোথাও না কোথাও ভেঙে পড়েছিল। অনেক সময় রাতে যখন সে তার ছোট্ট ঘরে একা বসত, তখন চোখ থেকে নিজের অজান্তেই জল বেরিয়ে আসত। কিন্তু পরের দিন সকালে সে আবার সেই হাসি মেখে নিত, কারণ এখন তার কাছে ভেঙে পড়ার মতো সময় ছিল না। একদিন অদ্বৈত একটি বিয়েতে গেল। সেখানে চারদিকে আনন্দ ছিল, হাসি, গান, সম্পর্কের উষ্ণতা। সে একটি সদ্য বিবাহিত জুটিকে দেখল যারা একে অপরের হাত ধরে হাসছিল। সেই মুহূর্তে তার মনে এক অদ্ভুত যন্ত্রণা জেগে উঠল। তার নিজের আর সলোনির দিনগুলোর কথা মনে পড়ে গেল। সেই ছোট ছোট মুহূর্ত, সেই স্বপ্ন, সেই সঙ্গ যা এখন শুধু স্মৃতি হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই সে প্রথমবার নিজের সিদ্ধান্তের আসল কষ্ট অনুভব করল। সে বুঝল যে সে শুধু একটি সম্পর্ক হারায়নি, সে নিজেকেও হারিয়ে ফেলেছে। সেই রাতে অদ্বৈত নিজের ঘরে অনেকক্ষণ জেগে রইল। সে আয়নায় নিজেকে দেখল, একজন সফল অফিসার, একজন সম্মানিত মানুষ। কিন্তু সে কি খুশি ছিল? উত্তর পরিষ্কার ছিল, না। অন্যদিকে সলোনি ঠিক সেই সময় নিজের ছোট ঘরে চুপচাপ বসেছিল। বাইরে হালকা হাওয়া বইছিল এবং তার চায়ের দোকান বন্ধ হয়ে গিয়েছিল। সে আকাশের দিকে তাকাল এবং একটি দীর্ঘশ্বাস নিল। হয়তো সেও সেই একই আকাশের নিচে অদ্বৈতের কথা ভাবছিল। কিন্তু এখন তাদের মাঝে শুধু দূরত্ব ছিল না, বরং দুটো আলাদা পৃথিবী ছিল। একটি পৃথিবী যেখানে সব কিছু ছিল কিন্তু শান্তি ছিল না, এবং দ্বিতীয় পৃথিবী যেখানে কিছুই ছিল না কিন্তু আত্মসম্মান এখনও বেঁচে ছিল। এটাই এই গল্পের সবচেয়ে গভীর সত্যি ছিল। একজন মানুষ উঁচুতে পৌঁছেও নিচে পড়ে গিয়েছিল এবং অন্যজন নিচে থেকেও নিজেকে সামলে রেখেছিল। কিছু সিদ্ধান্ত মানুষ হঠাৎ করে নেয় না, সেগুলো ধীরে ধীরে তার ভেতরে পাকতে থাকে, কষ্ট আর অনুতাপের আগুনে জ্বলতে থাকে, এবং তারপর একদিন তার পুরো জীবনের দিশা বদলে দেয়। অদ্বৈতের ভেতরেও এমনটাই কিছু চলছিল। সে এখন আর নিজের থেকে পালাতে পারছিল না। প্রতিটা রাত, প্রতিটা নীরবতা, প্রতিটা আয়না তাকে একই সত্যের সামনে দাঁড় করিয়ে দিত। তুমি ভুল করেছ এবং এখন তা ঠিক করতেই হবে। কিন্তু প্রশ্ন ছিল এই যে এখনও কি কিছু ঠিক করা যেতে পারে? যা ভেঙে গেছে তা কি আবার জোড়া লাগানো যেতে পারে? বেশ কিছুদিন ধরে সে এই দোলাচলেই রইল, এবং তারপর একদিন সে সিদ্ধান্ত নিল যে সে সলোনির সাথে দেখা করবে। কিন্তু সরাসরি নয়, সে প্রথমে তাকে দেখতে চেয়েছিল, বুঝতে চেয়েছিল, এটা জানতে চেয়েছিল যে তার জীবন এখন কেমন আছে। হয়তো তার ভেতরে কোথাও ভয়ও ছিল, ভয় এই কথার যে সলোনি হয়তো তাকে দেখতেই অস্বীকার করে দেবে। তাই সে একটা রাস্তা বেছে নিল, ছদ্মবেশে দেখা করার। সেদিন সকালে অদ্বৈত নিজের অফিসের গাড়ি নিল না।
সে সাধারণ জামাকাপড় পরল, একটা পুরনো শার্ট, হালকা দাড়ি, মাথায় একটা গামছা, আর নিজেকে এতটা পাল্টে ফেলল যে কেউ তাকে চিনতেই পারবে না। সে একাই সেই শহরের দিকে বেরিয়ে পড়ল যেখানে সলোনি থাকার খবর সে পেয়েছিল। সারা রাস্তা তার বুক দ্রুত ধুকপুক করছিল। প্রতি মোড়ে একটাই প্রশ্ন ছিল, আমি কি বড্ড দেরি করে ফেলেছি? যখন সে সেই মোড়ে পৌঁছাল তখন তার নজর সবচেয়ে প্রথমে একটি ছোট ভ্যানগাড়ির উপর পড়ল। সেখানে একটি মেয়ে চা বানাচ্ছিল, সাধারণ জামাকাপড়, মুখে ক্লান্তি, কিন্তু চোখে সেই একই শান্তি। অদ্বৈতের পা সেখানেই থেমে গেল। সে কিছুক্ষণ দূর থেকে তাকে দেখতে লাগল, যেন বিশ্বাসই হচ্ছিল না যে এই সেই সলোনি যে একদিন তার সাথে বড় বড় স্বপ্ন দেখেছিল। সে ধীরে ধীরে সেই ভ্যানের কাছে গেল এবং এক কোণে বসে পড়ল। সলোনি তার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, কি নেবেন? তার গলা একই ছিল, সেই আপন ভাব, সেই সারল্য। অদ্বৈতের ঠোঁট শুকিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, এক চা। সলোনি চা বানাতে লাগল। অদ্বৈতের নজর তার দিকেই স্থির ছিল। তার হাতের নড়াচড়া, তার মুখের হালকা ক্লান্তি, তার চোখের গভীরতা, এসব দেখে তার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল। সে ভেবেছিল যে সে শক্ত থাকবে, কিন্তু এখন তার চোখ ভিজে আসতে শুরু করেছিল। চা তৈরি হয়ে গেল এবং সলোনি কাপটা তার সামনে রেখে দিল। যেমনই অদ্বৈত কাপটা তুলল, তার আঙুল হালকা কেঁপে উঠল। সে এক চুমুক দিল এবং সেই চায়ে সে একই স্বাদ অনুভব করল যা একদিন তার বাড়িতে হতো। হয়তো তাই তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সলোনি এটা দেখল এবং হঠাৎ তার চোখ ওই লোকটার ওপর থমকে গেল। সে মন দিয়ে তার গলার আওয়াজ মনে করার চেষ্টা করল এবং তারপর ধীরে ধীরে বলল, অদ্বৈত। এই নামটা শুনতেই অদ্বৈতের হাত থেকে কাপ প্রায় পড়েই যাচ্ছিল। সে উপরে তাকাল। সলোনির চোখে কোনো অবাক ভাব ছিল না, শুধু একটি শান্ত সত্য ছিল, যেন সে আগে থেকেই জানত। অদ্বৈত কিছুক্ষণ কিছুই বলতে পারল না। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি চিনে ফেলেছ? সলোনি হালকা হাসির সাথে উত্তর দিল, চেহারা বদলাতে পারে, গলার আওয়াজ নয়। সেখানে কোনো নাটক ছিল না, কোনো শোরগোল ছিল না, শুধু দুজন মানুষ ছিল যারা তাদের অতীতের সামনে দাঁড়িয়েছিল। অদ্বৈত মাথা নিচু করে নিল এবং বলল, আমি ভুল ছিলাম সলোনি, অনেক ভুল। আমি তোমাকে বোঝার বদলে তোমাকে বদলানোর চেষ্টা করেছি, আর সেই চেষ্টায় আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তার গলা কাঁপছিল এবং প্রতিটি শব্দে অনুতাপ পরিষ্কার ফুটে উঠছিল। সলোনি চুপচাপ শুনতে লাগল। তার মুখে কোনো রাগ ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু এক গভীর ক্লান্তি ছিল। সে ধীরে ধীরে বলল, ভুল আমাদের দুজনেরই হয়েছিল অদ্বৈত। আমিও নিজেকে এতটা পাল্টে ফেলেছিলাম যে আমি নিজেকেই ভুলে গিয়েছিলাম। অদ্বৈত তার দিকে তাকাল, যেন প্রথমবার তাকে সত্যিই বুঝছে। সে বলল, এখনও কি কিছু বাকি আছে? এই প্রশ্নটা খুব ছোট ছিল, কিন্তু এর পেছনে পুরো জীবন লুকিয়েছিল। সলোনি কিছুক্ষণ চুপ করে রইল। সে আকাশের দিকে তাকাল, তারপর অদ্বৈতের চোখের দিকে তাকিয়ে বলল, যদি আমরা আবার শুরু করি, তবে এবার সমানে সমানে করব। অদ্বৈতের চোখে প্রথমবার শান্তি দেখা দিল। সে সাথে সাথে বলল, এবার আমি তোমাকে কখনো হারাব না, আর নিজেকেও না। সেদিন সেখানে কোনো বড় ভিড় ছিল না, কোনো সাক্ষী ছিল না, কিন্তু তা সত্ত্বেও সেই মুহূর্তটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় মোড়। কয়েকদিন পর সেই শহরেরই একটি ছোট মন্দিরে খুব সাধারণভাবে, কোনো শোরগোল ছাড়াই দুজনে আবার বিয়ে করে নিল। না কোনো বড় আয়োজন, না কোনো লোক দেখানো ব্যাপার, শুধু দুটো মন যা এবার বোঝাপড়ার সাথে যুক্ত হয়েছিল। মন্দিরের ঘণ্টা বাজছিল এবং বাতাসে এক অদ্ভুত শান্তি ছিল, যেন স্বয়ং ভগবানও এই মিলনের সাক্ষী হতে চাইছিলেন। এবার তাদের চোখে স্বপ্ন তো ছিল, কিন্তু সেই স্বপ্নগুলোর সাথে একটি শিক্ষাও ছিল। ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, এটি একে অপরকে বোঝার, স্বীকার করার এবং সমানভাবে চলার নাম। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্যি ছিল। কিছু সম্পর্ক শোরগোলে নয়, নীরবতায় জোড়া লাগে, এবং যখন জোড়া লাগে তখন আগের চেয়ে বেশি মজবুত হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? সোলোনি শেষে যে সিদ্ধান্তটি নিল তা কি সঠিক ছিল, নাকি তার নিজের স্বামীকে মেনে নেওয়া উচিত হয়নি এবং নিজেই স্বাবলম্বী হয়ে থাকা উচিত ছিল? আপনাদের যাই মতামত হোক না কেন, এ ব্যাপারে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তবে এটিকে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।